12ই ফেব্রুয়ারি নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক মহলে যেমন উত্তেজনা, অস্থিরতা, তেমনি সংবাদ মাধ্যমেও এক ধরনের উত্তেজনা আছে। বিশেষ করে প্রতিযোগী রাজনৈতিক দল ও প্রার্থীদের জয় পরাজয় নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক, সেই বিতর্কটি সংবাদ মাধ্যমে কিভাবে আসছে, এর আগের নির্বাচনগুলোতে কিভাবে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করতেন, পর্যালোচনা করতেন, এসব নিয়ে আজকে কথা বলবো এমন একজন সহকর্মী সাংবাদিকের সঙ্গে, যিনি বিবিসির বাংলা বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন 2001 থেকে 2023 পর্যন্ত। এর আগে বাংলাদেশের ইংরেজি মাধ্যমের যে প্রতিনিধিত্বশীল সংবাদপত্র বাংলাদেশ টাইমস, ডেইলি স্টার, ঢাকা কুরিয়ার, ফিনান্সিয়াল এক্সপ্রেস সাথে যুক্ত ছিলেন সাবির মোস্তফা, এখন ফ্রিল্যান্স হিসেবে কাজ করেন। আজকের সংলাপে তার সাথে আমরা গল্প করব তার সাংবাদিকতা জীবন এবং সেই সঙ্গে এই নির্বাচনের বিষয়টিও আসবে। সাবির মোস্তফা, চর্চা সংলাপে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এখানে বলে রাখি যে সাবির মোস্তফা প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা, সাংবাদিক এবং রাষ্ট্রদূত কেজি মোস্তফার সন্তান। সুতরাং এই কারণেই প্রশ্নটি করা যে আপনার সাংবাদিকতা আসা উত্তরাধিকার সূত্রে না পছন্দ? ও প্রথমে পছন্দ ছিল না। আমি যখন ছোট ছিলাম তখন আমি হতে চেয়েছিলাম ফাইটার পাইলট, কিন্তু পরে দেখলাম যে ফাইটার পাইলট হওয়া আমার পক্ষে সম্ভব না, বিভিন্ন কারণে। তারপর মনে হয়েছিল যে আমি তখন আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়টা আমার খুব পছন্দ ছিল। আমার পড়াশোনাও ছিল আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি নিয়ে। তাই একবার মনে হয়েছিল যে ডিপ্লোম্যাট হলে আরও ভালো হয়। কিন্তু যখন বাংলাদেশে, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, 15 বছর, বাংলাদেশে ফেরার পর বুঝলাম যে বাংলাদেশে ওই ফরেন সার্ভিসের চাকরির জন্য বয়সটা পার হয়ে গেছে। কিন্তু যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতিতে আগ্রহী, সেজন্য মনে হয়েছিল সাংবাদিকতা এটা হবে নেক্সট বেস্ট অপশন। এবং আমার বাবা যেহেতু সাংবাদিক ছিলেন, তার সাংবাদিক বন্ধুবান্ধব ছিলেন। সো আমি ওই বাংলাদেশ টাইমসে, এটা ছোটোখাটো কাজ নিয়ে, এটা খুব সিরিয়াস কাজ না, ছোটো কাজ নিয়ে শুরু করি। তো সেখান থেকেই আমার আগ্রহটা আরও পাকাপোক্ত হয়। এরপর আপনি অনেকগুলো পত্রিকায় কাজ করেছেন। বিবিসিতে আপনি কিভাবে বিবিসির সাথে যুক্ত হলেন? মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন সংবাদপত্রে কাজ করছি বাংলাদেশে, আমি মনে করতাম যে বিবিসি বাংলায় ঠিক সাংবাদিক নেওয়া হয় না। তারা সব সাহিত্য নিয়ে কাজ করে, শিল্প নিয়ে কথাবার্তা বলেন, এবং খবর যেটা হয় সেটা মূলত হয় এখানে যে রিপোর্টার ছিলেন স্ট্রিঙ্গার আতাউসামা তিনি দিচ্ছেন, না হলে ওখানে অনুবাদ করে দেওয়া হচ্ছে। তো অনেক কিছু অনুবাদ করে দেওয়া হতো। তো আমি মনে করতাম না যে বিবিসি বাংলায় সেরকম স্কোপ আছে। কিন্তু হঠাৎ দেখলাম 90 দশকে যে বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক রিক্রুট করা হচ্ছে, যেরকম মাসুদ হাসান খান গেলেন, শাকিল আনোয়ার গেলেন, আর তার আগে আলী রিয়াজ যিনি সাংবাদিকতা করছিলেন, তিনি একাডেমিক, তিনি সেভাবে সাংবাদিক ছিলেন না, তিনি বিবিসি বাংলা জয়েন করেন। এর মধ্যে আমি একটা খবর পাই যে বাংলা বিভাগে লোক নেওয়া হবে, সেটা প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন যাবে। এটা আমাকে খবর দেয় তৎকালীন যিনি সম্পাদক ছিলেন প্রধান, সৈয়দ মাহমুদ আলী, তিনি আমাকে খবর দেন যে আপনি যদি ইন্টারেস্টেড হন আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখন বোধহয় প্রথম আলো ছিল না, প্রথম আলো তো 98 সালে আসলো। হ্যাঁ, এটা 98 সালেই। ও 98, হ্যাঁ, এটা 98 সালেই। আমি তো জয়েন করি 99 সালে। তো তখন আমি ভাবলাম যে, তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি সাংবাদিক নেন? বলে যে হ্যাঁ, এটা নীতি পাল্টে গেছে। হ্যাঁ, এক সময় ছিল আমরা সেভাবে সাংবাদিক নিতাম না, আমরা নিতাম ব্রডকাস্টার, যারা রেডিওতে ব্রডকাস্ট করে, কিন্তু ওইভাবে সাংবাদিক না। সেখানে আমি আবেদন করলাম, দেখি 42 জনের সাথে আমি পরীক্ষা দিলাম, তারপরে আরও 15 জনের সাথে বোধহয় আমি ছিলাম ইন্টারভিউ স্টেজে। তারপরে আমি চাকরি পেলাম, এবং প্রথমে আমাকে বলা হলো যে এটা 3 বছরের চুক্তি, নবায়ন করা হবে না,
তুমি আসবে কিনা? বললাম যে অসুবিধা নেই, অ্যাপয়েন্ট করে না হলে আমি বাংলাদেশে ফিরে আসবো। তারপরে গিয়ে দেখি যে একটা বিবিসির ভেতরেই নীতিটা পাল্টাতে শুরু করলো এবং তারা স্থায়ী চুক্তি দেওয়া শুরু করলো। তো আমি ওরকম একটা স্থায়ী চুক্তির চাকরি আমি পেয়ে গেলাম, তো বাংলা সার্ভিসে, এবং সেখান থেকেই আমি রয়ে গেলাম আর কি। তা বাংলা সার্ভিসে আপনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন 2001 থেকে, জি। এবং আপনি দায়িত্ব নেওয়ার পরেই একটি ধারাবাহিক রিপোর্ট হলো যে শ্রেষ্ঠ বাঙালি এবং জরিপ, এবং সেটা নিয়ে একটা রাজনৈতিক পরিসরে বেশ তর্ক বিতর্ক হলো, এবং সেটা এখনও আলোচিত যে বিবিসির জরিপে কারা শ্রেষ্ঠ বাঙালি, এবং সেখানে 1 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম ছিল, দ্বিতীয় নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তারপর কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া ইত্যাদি ইত্যাদি, এবং সম্ভবত 20 নম্বর পর্যন্ত আপনারা তালিকাটা করেছিলেন, টপ 20। হ্যাঁ, এটা কিসের ভিত্তিতে করলেন? আচ্ছা, ঘটনা ছিল যে আমরা তখন ঢাকা অফিসে, নতুন ঢাকা অফিসে আমরা 2টা স্টুডিও সৃষ্টি করেছি এবং আমরা ওখানে কিছু নতুন প্রোগ্রামিং ওখান থেকে করব, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো সেই জন্য কিছু পরীক্ষামূলক অনুষ্ঠান আমরা করছিলাম। তো এই পরীক্ষামূলক একটা অনুষ্ঠানের একটা আইডিয়া ছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি করলে কেমন হয়। তো ওইটা ছিল ঠিক একটা পরীক্ষামূলক অনুষ্ঠানের অংশ। তখন আমি ভাবলাম যে আইডিয়াটা তো ভালোই, কারণ বাংলাদেশের পত্রপত্রিকা আমি দেখেছি এরকম করা হয়, কিন্তু ওগুলা ঠিক মানে জমে না। তো আমরা কিভাবে জমাতে পারি? সো আমরা নিজেরা ডিসাইড না করে আমরা যদি শ্রোতাদের বলি যে আপনারা ডিসাইড করুন, এবং সেখানে আমরা একটা এই যাদের নাম আসবে তাদের জীবনী নিয়ে আমরা একটা ধারাবাহিক প্রোগ্রাম করব। সো আমরা যদি একটা টপ 20 করি, যে 20 থেকে 1, এবং সেভাবে যদি ধারাবাহিকভাবে যাই, যে 20 নম্বর আজকে 19, 18 এইভাবে যাই, তাহলে এটা একটা সুন্দর একটা প্রোগ্রামিংও হবে। আর মানুষের যে আগ্রহ, মানুষ নিয়ে মানে ইতিহাসের বিভিন্ন স্টেজে বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে, সেটার একটা এনগেজ করা হবে অডিয়েন্সের সাথে। তখন তো ওইভাবে ইন্টারনেটের যুগ না, এখন যেভাবে সব জরিপ ইন্টারনেটে হচ্ছে সেরকম না। সো আমরা রেডিওতে বেশ 2-3 সপ্তাহ ধরে অ্যানাউন্সমেন্ট দিলাম যেভাবে হবে, এবং আমরা কিভাবে জিনিসটা করব, যে আপনারা 5টা নাম দিবেন, 1 নম্বর 2 নম্বর করে। তো যিনি 5 নম্বরে আছেন তিনি পাবেন 1 নম্বর, যিনি 4 নম্বরে আছেন তিনি পাবেন 2 নম্বর, এভাবে যিনি 1 নম্বরে আছেন তিনি পাবেন 5 নম্বর, এবং আমরা সব যোগ দিয়ে যিনি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন তিনি 1 নম্বরে, তারপর এইভাবে যাবে। সো আমাদের বেশিরভাগই রেসপন্স এসেছে চিঠিতে, হাতের লেখা চিঠি, না হলে পোস্ট কার্ড। ইমেলে এসছে মাত্র 100-2-3 ইমেল এসছে, আর এই 100-2-3 মধ্যে বোধহয় 50টা আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছে, কারণ বোঝা গেল যে একই লোক এই 58টা ইমেল করেছে, তো তার 57টা আমাদেরকে ফেলে দিতে হলো। চিঠিতেও দেখা গেল যে এক ঠিকানা থেকে, এক ঠিকানা মানে কি, একটা সুফি সম্রাট বলে একজন ছিলেন, তার মুরিদরা একটা বস্তা পোস্ট কার্ড পাঠাতো, সেখানে আর কি তার নাম লেখা, এবং তারা শুধু টিপসই বা সই দিত। তো সেভাবে যোগ দিয়ে শেখ মুজিবুর রহমানের নাম 1 নম্বর আসলো, দ্বিতীয়ত রবীন্দ্রনাথ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন যে 20 নম্বরে এসেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 19 নম্বরে ছিলেন জিয়াউর রহমান, আর এই 20 জনের মধ্যে জীবিত শুধুমাত্র ছিল একজন, তিনি ছিলেন অমর্ত্য সেন। তো পরে আমার মনে হয়েছিল যে হয়তো জীবিত কারো নাম রাখার ঠিক মানে একটা ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা জীবিত কারো নাম গ্রহণ করব না, কিন্তু যাই হোক সেটা হয়নি, এবং জীবিত অনেক লোকেরই নাম এসছে যাদের নাম টপ 20-তে আসেনি। রাজনীতিক শেখ হাসিনা, খালেদা জিয়া, গোলাম আজম, এরকম অনেক নাম তাদের সমর্থকরা পাঠিয়েছিলেন আর কি, কিন্তু ওগুলো কেউই টপ 20-তে আসার মধ্যে পড়েনি। সো হ্যাঁ, আপনি বলছেন যে মানে এটা নিয়ে পরে যে বিতর্ক হলো, হ্যাঁ, সেই ঘটনা হলো কি, আমরা যখন কিভাবে আপনারা বিবিসি এটা মোকাবেলা করলো? আচ্ছা, মোকাবেলার ব্যাপারটা কি, যে আমাদের টাইমিংটা দেখেন। আমরা খেয়াল করলাম যে আমরা যদি অনুষ্ঠানটা স্বাধীনতা দিবসে শুরু করি, তারপরে 20 নম্বরটা যাবে 1 বৈশাখ, অর্থাৎ বাঙালি বা বাংলা নববর্ষ। তো স্বাধীনতা দিবসের শুরু, বাংলা নববর্ষের শেষ, এটা হচ্ছে সুন্দর টাইম লাইন আর হতে পারে না এই শ্রেষ্ঠ বাঙালির জন্য। সেজন্য আমরা ওই পিরিয়ডটা চুজ করি, তো এবং সেভাবেই যায়। এবং আমরা দেখলাম যে প্রথম 2-3টা কিছুটা আগ্রহ ছিল, 2-1টা সংবাদপত্র হয়তো ছোট করে রিপোর্ট করেছে যে বিবিসির
এই জরিপে এই ফলাফল আসছে। তারপর দেখি যখন 11-10 নম্বরে গেল, তখন সব পত্রিকা এটা বেশ ফলাও করে, ইভেন ইনকিলাব, যারা আর কি কোনো ওই বাঙালি শব্দটার সাথেই খুব একটা স্বস্তি বোধ করতো না, তারাও এটাকে বেশ ফলাও করে কভার করা শুরু করলো। এবং যখন 1 নম্বর পর্যন্ত গেলো, তখন তো একেবারে মানে 1-2 পাতা জুড়ে এই কভারেজ ছিল। আমার মনে আছে সংবাদ তো 2 পাতা জুড়ে পুরো সিরিজটার ইয়ে করেছিল। তো এখন বিতর্কটা শুরু হলো যেহেতু শেখ মুজিব 1 নম্বর এসছে, আর তখন বিএনপি সরকার ক্ষমতায়। সো দিনকালে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একটা লেখা হলো। দৈনিক সংগ্রাম, জামায়াতে ইসলামীর যে পত্রিকা, সেখানে এটাকে ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত হিসেবে মানে 2 বাংলা এক করার ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে একটা লেখা হলো। ইনকিলাবে এডিটোরিয়াল লেখা হলো এটার বিরুদ্ধে। হলিডেতে এনায়েতুল্লাহ খান তীব্র একটা সমালোচনা করে লিখলেন, নুরুল কবির সমালোচনা করে লিখলেন। তো যারাই আওয়ামী লীগ বিরোধী, তাদের আমার মনে হয় তাদের সমস্যা হচ্ছিল যে শেখ মুজিব 1 নম্বরে আসায় তাদের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। বিএনপি নেতারা মাঝে মধ্যে বলতেন যে কি করে রবীন্দ্রনাথ 1 নম্বরে আসলো না। হ্যাঁ, তারা কিন্তু কেউ বলেনি যে জিয়াউর রহমানের 1 নম্বরে আসা উচিত। তারা বলেছেন, একজন বলছেন যে রবীন্দ্রনাথের আসা উচিত ছিল, একজন বলছেন নজরুল ইসলামের আসা উচিত ছিল, একজন বলছেন শেরে বাংলার আসা উচিত ছিল। তো এটা হচ্ছে আমার লেখক শিল্পীদের মধ্যেও কেউ বিশেষ করে আমার মনে পড়ে যে অধ্যাপক আনিসুজ্জামান, তিনি বলছিলেন রবীন্দ্রনাথের 1 নম্বরে আসা উচিত ছিল। আমরা এটা মানে একটু জোকিংলি বলতাম যে এই জরিপ নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে একদিকে ইসলামী মৌলবাদীদের আর একদিকে রবীন্দ্র মৌলবাদীদের। এই 2 মৌলবাদী গোষ্ঠী এইটা অ্যাকসেপ্ট করতে পারছে না। শুধু কি এই 2 মৌলবাদী, বাঙালি জাতীয়তাবাদী ঘরানার মধ্যেও তো মৌলবাদী ধারণা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যেরকম আমাদের বিবিসির হিন্দি সার্ভিসের যিনি প্রধান ছিলেন তখন, আচলা শর্মা বলে এক মহিলা, তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা রবীন্দ্রনাথ কেন নাম্বার 1 হলো না? আলহামদুলিল্লাহ, দেখো এই জরিপ যদি 30 বছর আগে হতো, হয়তো রবীন্দ্রনাথ নাম্বার 1 হতোই। কিন্তু এই 30 বছরে কি হয়েছে? বাংলাদেশের জন্ম হয়েছে। এইটা তো তোমার ভুললে চলবে না যে বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের জন্মের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। সো তার নাম এখন রবীন্দ্রনাথের উপরে চলে গেছে বাঙালি হিসেবে, আর বাঙালি মানে বাংলাদেশিদের হিসেবে। কারণ আমাদের জরিপের বেশিরভাগ চিঠি এসছে বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে কম। যেমন সুভাষ বসু ছিলেন না, ফানি ব্যাপার, সুভাষ বসু ছিলেন 5 নম্বরে এবং তিনি বাংলাদেশিদের ভোটেই 5 নম্বরে এসেছেন। বাংলাদেশিদের ভোট ছাড়া আপনার জ্যোতি বসু কি বিশ্বের মধ্যে ছিলেন? কি জ্যোতি বসু? না, কোথাও ছিলেন না। পশ্চিমবঙ্গের মানে থেকে যারা চিঠি লিখেছিলেন, পোস্ট কার্ড, ইমেল, সেটা আমি আলাদা একটা হিসাব করেছিলাম প্রচারের জন্য না, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। সেখানে কিন্তু 1 নম্বরে রবীন্দ্রনাথ আসেননি। 1 নম্বরে এসেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং সেখানে আপনার শ্রীকৃষ্ণ ছিলেন, যে রামমোহন রায় ছিলেন। রাজা রামমোহন রায় তো আমাদের মূল টপ 20-তেও ছিলেন, কিন্তু টপ 20-তে থাকতে হলে আপনার বাংলাদেশিদের ভোটই লাগবে বেশি, কারণ বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সো বাংলাদেশের ভোট ছাড়া কিন্তু আপনি টপ 20-তে কোনোভাবেই থাকতে পারবেন। এই জরিপ নিয়ে বিবিসি কর্তৃপক্ষকে আপনাকে কৈফিয়ত দিতে হয়েছে কোনো? না, এখানে বাংলাদেশের যিনি হাই কমিশনার ছিলেন মোজাফফর করিম, বোধহয় মফাজ্জল করিম, সাবেক সচিব, হ্যাঁ, তিনি, আর তখন প্রেস মিনিস্টার ছিলেন ফাজল কামাল, প্রাক্তন এডিটর নিউ নেশনের। তারা এসেছিলেন আমার বস, আমাদের রিজিনাল যে এডিটর, তার সাথে দেখা করতে। তো উনি আমাকে এই মিটিংয়ে আসতে বলেন, এবং তারা খুব বেশি তীব্র প্রতিবাদ করছিলেন না। তারা বলছিলেন যে এটা যে একটা মানে বিজ্ঞানসম্মত জরিপ না, এটা যে শুধু বিবিসি বাংলার শ্রোতাদের জরিপ, সেটা কি কোনোভাবে বোঝানো যায়? তাই আমি বললাম যে এটা তো বোঝানোর কিছু নয়, কারণ এটা নিয়ে আমি অলরেডি একটা ছোট একটা প্রতিবেদন অলরেডি আমরা প্রচার করেছি, বুঝিয়ে যে এটা সাধারণত যেভাবে জনমত জরিপ করা হয়, যেভাবে স্যাম্পলিং করে তারপরে লোকজনকে ফোন করে বা তাদের বাসায় গিয়ে, এটা সেরকম ছিল না। এটা ছিল পিওরলি ভলান্টারি। আমরা আহ্বান জানিয়েছি, যারা ইচ্ছুক তারা যোগ দিয়েছেন, কিন্তু তারা চিঠি লিখে যোগ দিয়েছেন, হ্যাঁ, টেলিফোন করে না বা অন্যভাবে না। সো এদিক থেকে বলতে গেলে যে আমরা সেজন্যই বলছি যে এটা হচ্ছে বিবিসি শ্রোতা জরিপ, এটা আমরা বলছি না যে বাংলাদেশের জনমত। তো এই পার্থক্যটা আমরা করেছিলাম। সো এটা নতুন করে আমাদের কিছু করার নেই। সো ওনার বক্তব্য শুনেছি, কিন্তু আমার উপর কোনো চাপ ছিল না যে এটা নিয়ে আর অন্য কিছু ব্যাখ্যা দেওয়ার।
বিবিসি বাংলা বিভাগের প্রধান হিসেবে আপনি প্রথমেই তো এই জরিপ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। এছাড়া গত প্রায় 22-23 বছরে অন্য কোনো স্মৃতি, স্মরণীয় স্মৃতি? স্মরণীয় বলতে গেলে যে একটা মানে এটা যেরকম একটা মানে আমি মনে করি এটা একটা বড় সাফল্য ছিল আমাদের, আর কিন্তু সাথে সাথে একটা বিতর্ক ছিল। আর একটা বিতর্ক যেটা হয়েছে, ধরুন যখন শাহবাগ আন্দোলন হচ্ছিল, ওই গণজাগরণ মঞ্চ আন্দোলন, হ্যাঁ ওইটা হচ্ছিল, যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে 71-এর মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামী নেতাদের বিচার চলছিল, তখন অনেকে আমাদের রিপোর্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন যে এটা মানে আমরা ঠিক সঠিকভাবে করছি না। তো সেই মানে সমালোচনা কিছুটা আমি আমার কাছে মনে হচ্ছে যে ওকে যথার্থ। হয়তো আমরা যতটুকু নুয়ান্সড ক্রিটিক্যাল হওয়া দরকার ততটুকু নুয়ান্সড ক্রিটিক্যাল হতে পারিনি। আমাদের এটা সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা মূলত ছিল যে আমাদের হয়তো সেভাবে আইন জানা রিপোর্টিং যেটা দরকার হয় সেটা ছিল না। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হলো সেটা ছিল 2013 সালের 5ই মে যখন হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি দিল। সেই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর তারা ঢাকা শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো যে তারা শাপলা চত্বরে সমাবেশ করবে। তখন তারা ঢাকা শহরে প্রবেশ করার পর বিভিন্ন জায়গায় সংঘর্ষ হলো, খুনাখুনি মানে মৃত্যু হলো। আমাদের রিপোর্টাররা ছিল গ্রাউন্ডে, তারা রিপোর্ট করেছে। আমাদের সন্ধ্যার রিপোর্টে ওই সংঘর্ষে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। আমরা বোধহয় 12 থেকে 20 জনের মৃত্যুর খবর হয়তো দিতে পেরেছি ওই আমাদের সন্ধ্যা 7:30 অনুষ্ঠানে। তারপরে আমি রাত 10টার দিকে খবর পেলাম যে পুলিশ থেকে বা ডিজিএফআই থেকে বিভিন্ন মিডিয়াকে জানানো হচ্ছে যে শাপলা চত্বরে যেই সমাবেশ চলছে সেখান থেকে তারা হটিয়ে দেবে, সেজন্য একটা পুলিশ অভিযান করবে। তো তারা সব সাংবাদিকদের এটা জানাচ্ছে। তো আপনি যদি এখানে একটা হত্যাযজ্ঞ করতে চান, আপনি তার সব সাংবাদিককে জানাবেন না, বরঞ্চ আপনি ওখানে একটা কারফিউ জারি করে সব মানুষ প্রবেশ করে নিষিদ্ধ করে দিবেন। তো আমাদের 2 জন রিপোর্টার, আমাদের মানে বিবিসি বাংলা 2 জন রিপোর্টার ওখানে যায়। তারা পুরো সময় ছিল, রাত 11টা 11:30টার দিক থেকে সকাল 4টা পর্যন্ত তারা ওখানে ছিল। এবং আমি লন্ডনে ছিলাম। আমি টুইটার, ফেসবুকে বিভিন্ন পোস্ট ফলো করছিলাম, বিশেষ করে যারা প্রো জামাত, প্রো হেফাজত, তাদের পোস্ট আমি খুব গভীরভাবে ফলো করছিলাম। এবং বোঝা গেল যে তারা এক্সপেক্ট করছে যে তারা এই শেখ হাসিনার পতন হবে, কারণ সেটাকে তারা রেভলিউশন ডে হিসেবে ঘোষণা করে সামাজিক মাধ্যমে, যে আজকে হচ্ছে বিপ্লব দিবস, শেখ হাসিনার পতন হবে। এমনকি আল জাজিরার একজন সিনিয়র প্রডিউসার তিনিও টুইট করলেন যে শেখ হাসিনা ফলস টু নাইট। এইটা তিনি এখনও আল জাজিরাতে আছেন, একটা বড় অবস্থানে আছেন, বড় পজিশনে আছেন। তো তিনি টুইট করলেন যে শেখ হাসিনা ফলস টু নাইট। তখন আমি আমার কর্মীদের সাথে যোগাযোগ করে বললাম যে একটু খেয়াল রাখো কী হচ্ছে এখানে, কারণ এরা তো মনে করছে যে শেখ হাসিনা পতন হবে আজকে। তারপরে তারা বলা শুরু করলো যে পুলিশ নির্বিচারে গুলি করছে, ডজন লোক মারা যাচ্ছে, এই যে হচ্ছে সেই হচ্ছে। তখন আমি আবার তাদেরকে ফোন করে বললাম যে আপনারা কী দেখছেন? বলে যে এই দেখছি। আপনারা একটু খেয়াল রাখেন, যদি পুলিশ যদি আপনারা পৌঁছানোর আগে যদি একটা হত্যাযজ্ঞ হয়ে থাকে, আপনারা দেখেন রক্ত আছে কিনা রাস্তায়, নর্দমার পাশে রক্ত আছে কিনা, দাওয়ালে গুলির চিহ্ন আছে কিনা, কারণ ওই জায়গায় গুলি করলে অসংখ্য গুলির চিহ্ন থাকবে দেওয়ালে। তো তারা বলে যে কিছুই নাই এসব। বলেছে আমরা শুরু থেকে এখানে আছি, সব ফাঁকা গুলি আর সাউন্ড গ্রেনেড, এখানে কোনো লাইভ ফায়ারিং হচ্ছে না, এখানে কেউ গুলি খাচ্ছে না, কেউ মরছে না। তারপর তো শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এটি নিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে নানা রকম তদন্ত হয়েছে। এখন বিবিসি এক ধরনের বলেছে, আবার অন্য সংবাদ মাধ্যম অন্য ধরনের রিপোর্ট করেছে। একজন সাংবাদিক হিসেবে আপনি এতদিন পরে এই ঘটনাটাকে কিভাবে দেখেন? সেখানে বিবিসির কোনো দুর্বলতা ছিল কিনা, বা এখানে পুরোটাই রাজনীতির তর্কের মধ্যেই বিষয়টি পড়ে গেছে কিনা? না, ওখানে বিবিসির রিপোর্টিংয়ে কোনো দুর্বলতা ছিল না, এটা আমি বারবার বলবো। কারণ আমাদের 2 জন রিপোর্টার ছিল চাক্ষুষ, ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলো রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি। কোনো হত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। ওখানে 4টা লাশ ছিল ওই শাপলা চত্বরে,
খাটিয়াতে 4টা লাশ পলিথিন দিয়ে ঢাকা, কারণ ওই লাশগুলো এসেছিল দিনের আগের সংঘর্ষে ওই 4 জন মারা গিয়েছিল, সেই লাশ নিয়ে আসা হয়েছিল সমাবেশে এবং তাদেরকে ওখানে রাখা হয়েছিল। ওগুলো ছাড়া কোনো মানে মৃত্যু ছিল না। এবং আমরা মানে বিবিসি বাংলা সেই দিন ভোরে 6:30টার অনুষ্ঠানে, পরের দিন আর কি 6 মে, হেফাজতে ইসলামের যে সচিব ছিলেন, সম্পাদক না সচিব বলেন, সেক্রেটারি জুনায়েদ বাবুনগরী, তাকে লাইভ ইন্টারভিউ করা হয় এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি শাপলা চত্বরে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা। কারণ যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে যে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে, তো বাবুনগরী বললেন যে না, আমি কোনো মৃত্যুর খবর পাইনি, তবে অনেকে আহত হয়েছেন। আহত হতেই পারেন, 50,000 লোক যদি হুড় করে দৌড়াতে শুরু করে অনেকেই পড়ে যাবে, হোঁচট খাবে, হাঁটু, কোনোই, মাথা, অনেকভাবেই আহত হতে পারেন। তার মানে না যে তারা গুলিতে আহত হয়েছে। সো উনিও কোনো কনফার্ম করতে পারেনি যে কোনো মৃত্যু হয়েছে কিনা। আচ্ছা, তারপরে আপনার অধিকার একটা রিপোর্ট করলো, 61 জন মারা যাওয়ার খবর দিল। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করলো যেখানে 58 জন মারা যাওয়ার খবর দিল। আমরা দুইটাই কভার করেছি, কিন্তু আমরা যখন এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনাদের তালিকা, মৃত্যুর তালিকা, এদের মধ্যে কয়জন শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে মারা গেছে, তারা কিন্তু বলছেন যে এই তালিকায় কেউ নাই। অধিকারের তালিকাতেও কেউ নাই যে শাপলা চত্বরে ওই রাতের অভিযানে মারা গেছে। তার মানে তারা অন্যত্র মারা গেছে। অন্যত্র, কারণ সংঘর্ষ হয়েছে দিনের বেলা ঢাকার বিভিন্ন অঞ্চলে, তারপরে সংঘর্ষ হয়েছে আপনার হাটহাজারীতে, সংঘর্ষ হয়েছে বরগুনাতে, পরের দিন ভোরে নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে যেখানে 2 জন বিজিবি সদস্য মারা গেছে। সো মৃত্যু হয়েছে অনেক, কিন্তু শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি। কিন্তু একটা গল্প ফাঁদা হয়েছে যে ওখানে শত শত, এমনকি আমি একটা ফেসবুক পোস্ট দেখেছি, একজন ব্রিটেনের একজন বেশ নামকরা ইমাম, তিনি শেয়ার করেছেন যে শাপলা চত্বরে হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে 4,000 লোককে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, 4,000 লোককে যদি মারা হয় একটা জনসমাবেশে, সেখানে অন্তত 10,000 আহত হবে। তো আহতগুলো গেল কোথায়, কে নিয়ে গেল, কোন হাসপাতালে তাদেরকে? সো এইগুলো কিচ্ছুই মানে সব এক একজন শুনছে, শোনা কথা তারা গুজব, এবং সেটা তারা অ্যাম্পলিফাই করছে তাদের পোস্টে শেয়ার করে। শাহবাগ গণজাগরণ মঞ্চের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এটাও আপনার বিবিসির পরিবেশনার ধরন বা পরিবেশনার সত্য নিয়ে বিতর্ক হয়েছে, অনেকে এর সমালোচনা করেছে, সেটি যদি একটু বলেন। সমালোচনা অত বেশি হয়নি, কিন্তু মানে সমালোচনা আমাদের নিজেদের ভিতরে বেশি ছিল, কারণ আমরা মনে করছিলাম যে আন্দোলন করে আদালতের রায় মানে বদলে দেওয়া, এটা খুবই একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। আর যখন শেখ হাসিনা এই সংসদে দাঁড়িয়ে বললেন যে তিনি আইনটা বদলিয়ে রাষ্ট্রপক্ষকে অ্যাপিল করার সুযোগটা করে দিবেন, কারণ আগে তো আইনে ছিল রাষ্ট্রপক্ষ অ্যাপিল করতে পারবে না, তিনি সেটা করবেন, সেটাও ঠিক, কিন্তু তিনি বললেন এটা রেট্রোস্পেক্টিভ হবে, অর্থাৎ যে রায় অলরেডি হয়ে গেছে সেটাও এই নতুন আইনের এই সংশোধনীর মাধ্যমে অ্যাপিল করা যাবে। মানে এটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কারণ এটা এই ট্রায়াল হয়ে গেছে, আদালত যে এভিডেন্স পেয়েছে সেই এভিডেন্সের ভিত্তিতে রায় দিয়ে দিয়েছে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড। আপনার আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাহলে আপনি যদি আইনটা চেঞ্জ করতে চান তাহলে এটা হবে পরবর্তী মামলাগুলোর ক্ষেত্রে, নট ওইটা হয়ে গেছে, কিন্তু তারা ওটাকে রেট্রোস্পেক্টিভ করলেন, যার ফলে ওই আব্দুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারলো এবং তার মৃত্যুদণ্ড হয়ে গেল। তো এইটা আমার কাছে এবং অনেকের কাছে, এবং মানে এটা মনে হচ্ছিল যে এটা ঠিক হয়নি। এবং আরেকটা জিনিস ঠিক হয়নি, মানে গোটা জিনিসটাই একটু ঘোলাটে ছিল, যে রাস্তায় আন্দোলন করে আপনি কি বিচারকদের উপর চাপ সৃষ্টি করছেন কিনা, বিচারকরা কি রাস্তার দিকে তাকিয়ে রায় দিচ্ছে কিনা, এই একটা প্রশ্ন তো উঠতেই পারে। যখন কোটা আন্দোলনের সময়ও কিন্তু একজন বিচারপতি এই একই মন্তব্য করেছিলেন যে রাস্তায় নেমে কি রায় পাল্টানো যাবে। হ্যাঁ, মানে তাহলে আমাদের এই আদালতে তো এই ধরনের আপনি গত 1.5 বছর দেখেন, মন্তব্য করে থাকেন, আপনি গত 1.5 বছর দেখেন, আপনি কি মনে হয় যে সব রায় আদালত স্বাধীন চিত্তে দিচ্ছে, নাকি একদিকে সরকারের দিকে তাকিয়ে রায়গুলো দিচ্ছে? শুধু 1.5 বছর না, তার আগের 17 বছরও তাই। আমি বলছি যে ইভেন যেহেতু সেই আমলের শাসন পাল্টে দিয়ে আপনি একটা নতুন শাসন ব্যবস্থার কথা বলছেন, সেখানেও যদি আপনি একই পদ্ধতিতে চলেন, তাহলে সেজন্য আমি বলছি যে ইভেন এই গত 1.5 বছরের একই পদ্ধতিতে চলছে। তো ওই সময় আমরা এই জিনিসগুলো আমাদের
রিপোর্টিংয়ে সেভাবে স্ট্রংলি আনতে পারিনি। না না পারার কারণটা হচ্ছে যে আমরা নিজেরা যেটা বিশ্বাস করছি আমরা আমাদের মুখ দিয়ে সেটা বলতে পারি না। বিবিসিতে আপনি আপনার ওপিনিয়ন দিতে পারবেন না, আপনি এখানে কোনো এডিটোরিয়ালের বা সম্পাদকীয় প্রচারের কোনো সুযোগ নেই। মানে অন্যের মতকে, মানে অন্যেরা কে বলছে, হ্যাঁ, অন্যরা কি বলছে আমরা ইন্টারভিউ করব সেটার ভিত্তিতে আর কি। এখন আপনার সাথে আমি কথা বলছি, কিন্তু আমি যতদিন বিবিসিতে ছিলাম ততদিন কিন্তু আমি এরকম কোনো অনুষ্ঠানে এসে কোনো কথা বলতে পারিনি, কারণ আমাদের স্ট্রিক্ট একটা পলিসি ছিল যে আমরা যেসব ঘটনা নিয়ে রিপোর্টিং করছি সেটা আমরা রিপোর্টিং করছি, আমরা ব্যক্তিগত কোনো মতামত আমরা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো টক শো এসবে যে দিতে পারবো না। সো ওইটার একটা দুর্বলতা আমাদের ছিল যে আমরা ওইটাকে আরও রোবাস্টলি আনা উচিত ছিল। আমি দেখছি আল জাজিরাতে ডেভিড বার্গম্যান সে খুব নিবিড়ভাবে ফলো করেছে এই বিচার প্রক্রিয়া, এবং সে খুবই সমালোচনার মুখর ছিল। এবং আল জাজিরা যেহেতু একটু জামাত ঘেঁষা এনিওয়ে, তার মালিক কাতারি রয়্যাল ফ্যামিলি, তারা তো বিভিন্ন জায়গায় মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্ককে ফাইন্যান্স করে, সো তাদের সাথে একটা মাখামাখি আছে আল জাজিরা। তো সেখানে তারা ওই ধরনের একটা রিপোর্টিং লাইন নিয়েছে। আপনি ডেভিড বার্গম্যানের কথা বলছিলেন। ডেভিড বার্গম্যান তখনকার বিচার প্রক্রিয়া নিয়ে যেমন সমালোচনা করেছেন, এখনকার বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু একইভাবে সমালোচনা করছেন। একজন সাংবাদিকের দৃষ্টিতে এটা কিভাবে দেখেন? এইটাই প্রমাণ করে যে ডেভিড বার্গম্যানের রিপোর্টিংটা সলিড, প্রফেশনালিজমের উপর ভিত্তি করে তিনি শুধু রিপোর্টিং না, পর্যবেক্ষণ। হ্যাঁ, তো ওনার পর্যবেক্ষণটা তার রিপোর্টিংয়ের মধ্যে আসে, কারণ উনি এবং সো ওই জন্য তিনি যতটুকু কি বলবো যে এটা একটা দৃষ্টান্ত যে একটা সাংবাদিকের পক্ষে সম্ভব শেখ হাসিনার আমলকেও ক্রিটিসাইজ করা এবং ইউনূসের আমলকেও ক্রিটিসাইজ করা, কারণ তিনি উদাহরণ দিয়ে এভিডেন্স দিয়ে দেখাচ্ছেন যে একই ধরনের কাজ হচ্ছে যেটা হাসিনার আমলে হচ্ছিল, বিশেষ করে আইনের বেলায় ইউনূসের আমলে ঠিক একই ধরনের আইনের অপব্যবহার হচ্ছে, এবং আরবিট্রারি অ্যারেস্ট, ভুয়া মামলা, শত শত ভুয়া মামলা এবং নির্বিচার অ্যারেস্ট, এবং মানে 1 বছর 1.5 বছর ধরে বিনা বিচারে আপনি আটক রাখছেন, শত শত লোককে আপনি বিনা বিচারে আটক রাখছেন। এটা তো কোনো মানবাধিকারের সংজ্ঞায় পড়ে। সাংবাদিক, রাজনীতিক, অন্যান্য শাহরিয়ার কবির, আপনি তাকে কি বলবেন? তিনি কি সাংবাদিক একাধারে? তিনি সাংবাদিক, মানবাধিকার কর্মী, অনেক কিছু, এমনকি চলচ্চিত্রকার, লেখকও তিনি। হ্যাঁ, তো তিনি তো 1.5 বছর জেলে আছেন বিনা বিচারে। না, শুধু তাই না, ভোরের সম্পাদক শ্যামল দত্ত, 71-এর মোজাম্মেল বাবু, আর শাকিল, রূপা। হ্যাঁ, এবং এদের বলা হয় আওয়ামী দোসর। কিন্তু আওয়ামী দোসর, ঠিক আছে, বুঝলাম তারা আওয়ামী দোসর, কিন্তু বাংলাদেশে কোন আইনে আছে যে আপনি আওয়ামী দোসর হলে আপনাকে 1 বছর বিনা বিচারে জেলে থাকতে হবে? কোন আইনে আছে? নাই। তাদের সবার বিরুদ্ধে কিন্তু হত্যা বা হত্যার চেষ্টা মামলা, কিন্তু সেগুলো তো যে ভুয়া সেটা সবাই জানে। যে এগুলো যদি ভুয়া না হতো তাহলে এতদিনে তো তাদেরকে বিচার শুরু হয়ে যেতে পারতো। কিন্তু তাদের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পেয়েছে যে ওই হত্যাকাণ্ডে তারা জড়িত ছিল? যদি পেত, এমনকি তদন্ত কি শেষ হয়েছে? আমার তো মনে হয় না যে তদন্ত শেষ হয়েছে। কোনো তদন্ত শুরু হয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। অনেক সময় তাদেরকে একটা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তখন তারা অন্য বিষয় খোঁজে, যে কোনো দুর্নীতি মামলায় ধরা যায় না কিনা। যেরকম ধরুন আওয়ামী লীগের কৃষিমন্ত্রী ছিলেন এক সময়, 2024 সালের নির্বাচনের পর তিনি আর ক্যাবিনেটে ছিলেন না, ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি দেশে ছিলেন, তিনি তার বাসাতেই ছিলেন 5ই আগস্টের পর 2024 সালে। হঠাৎ তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং দেখা যায় যে একটা হত্যা মামলায় তার নাম ঢুকিয়ে দিল। কিন্তু তদন্ত শুরু করলো দুদক, যে তার নামে কিছু দুর্নীতি পাওয়া যায় কিনা। পায়নি তারা। কিন্তু এই যে হত্যা মামলা, সেটাতে তার জামিন হচ্ছে না। জামিন যখন গ্র্যান্ট হয় তখন তাকে আবার আরেকটা মামলায় গ্রেফতার দেখিয়ে তিনি বোধহয় এখন 1 বছর বেশি হয়ে সময় তিনি জেলে আছেন। এবং তাদের আশঙ্কা হচ্ছে যে এটা যদি আইসিজিতে যায় সেখানে তো আবার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডের ব্যাপার আছে। যেরকম হাসানুল হক ইনু, তার কিন্তু বিচার হচ্ছে আইসিটিতে, সেখানে তার কিন্তু মৃত্যুদণ্ডের সম্ভাবনা আছে। কিন্তু তার বিরুদ্ধে যা অভিযোগ সেগুলো কিভাবে প্রমাণ করবে? তিনি প্ররোচনা দিয়েছেন শেখ হাসিনাকে, তিনি উৎসাহিত করেছেন অমুককে। তো এগুলো আপনি কি করে প্রমাণ করবেন যে প্ররোচনা এবং উৎসাহ? হ্যাঁ, আচ্ছা, বিবিসির সাংবাদিক হিসাবে বা পরবর্তীকালে ফ্রিল্যান্সার হিসাবে আপনি বাংলাদেশের বর্তমানের সংবাদ ক্ষেত্রের যে
স্বাধীনতা এবং স্বাধীনতা না থাকার বিষয়টি কিভাবে পর্যবেক্ষণ করবেন? ধরুন, একদিক থেকে বলতে গেলে এখন বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনার যত অপকর্ম নিয়ে কথা বলার জন্য পূর্ণ স্বাধীন, এটা নিয়ে কোনো বাধা নেই। আপনি যেটা আগে পারতেন না, আপনি শেখ হাসিনাকে নিয়ে কোনো সমালোচনামূলক হয়তো অনুষ্ঠান করতে পারতেন না। যদিও আমি দেখতাম বিভিন্ন টক শোতে অনেকে ছিল যারা সরকারকে মানে কড়া সমালোচনা করতো। ডেইলি স্টার, প্রথম আলো, এসব নিউজ পেপারে আমরা দেখতাম যে দুর্নীতির বড় বড় কাহিনী তারা ফাঁস করছে। মাহমুদুর রহমান তো একটা নির্যাতনের মুখেও পড়েছিলেন, শুধু গ্রেফতার না, তিনি তো অবরুদ্ধ ছিলেন তার নিজের অফিসে অনেক দিন, তারপরে তো তাকে ওখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। সো ওইটা হয়েছে, কিন্তু আমি বলছি যে তারপরেও আপনার টেলিভিশন টক শোতে সরকারের সমালোচনা ছিল। ডেইলি স্টার, প্রথম আলোর মতো পত্রিকায় তাদের দুর্নীতি ফাঁস হতো। এখন দেখা যাচ্ছে যে আপনি শেখ হাসিনাকে যত খুশি করতে পারেন, তাকে স্বৈরাচার, ফ্যাসিবাদী বা অনেক কিছু উপাধি তাকে দিতে পারেন, কিন্তু আপনি এই বর্তমান সময়ে যারা সরকারের মধ্যে আছে এবং সরকারের আশেপাশে যারা সমর্থক গোষ্ঠী, মূলত যারা উগ্রবাদী ইসলামপন্থী গোষ্ঠী সদস্য, তাদের মানে কার্যকলাপ নিয়ে আপনি কতটুকু সোচ্চার হতে পারেন বা তাদের কতটুকু আপনি করতে পারেন ব্যাপারে, সেটা নিয়ে কিন্তু একটা ভয় ভীতি আছে। আমি দেখেছি কিছু কিছু সম্পাদক প্রাইভেটলি যখন কথা বলে, পাবলিকলি না, অন দ্য রেকর্ড না, তখন তারা বলে যে তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে। এটা আগের ওই ডিজিএফএ ফোন করবে সেই ভয় না, ডিজিএফএ হয়তো এখন আর ফোন করে না, কিন্তু ফোন করে হচ্ছে প্রেস সচিব এবং তার টিম থেকে। না, কিন্তু প্রেস উইং থেকে বলা হচ্ছে যে তারা কোনো পত্রিকা অফিসে, কোনো টেলিভিশন কেন্দ্রে তারা ফোন করে না, ফোন করে, এটা আমাকে একাধিক সম্পাদক বলেছে, এবং ফোন করে এবং তারা খুব স্ক্রুটিনাইজ করে এবং তারা এটাকে একটা চাপ হিসেবে দেখে। যদিও তারা বলে না যে এটা তুমি দিতে পারবা না বা লিখতে পারবা না। হ্যাঁ, যেমন ধরুন বিডি নিউজ 24 ওই শেখ হাসিনার একটা ইন্টারভিউ করেছিল রয়টার্স। বিডি নিউজ 24 রয়টার্সের গ্রাহক, তারা রয়টার্সের স্টোরিটা ঠিক রয়টার্স যেভাবে করেছে সেটাই প্রিন্ট করেছে। তারা নিজেরা কিছু করেনি, কোনো কিছু বাদ দেয়নি, কোনো কিছু অ্যাড করেনি। সেটা নিয়ে প্রেস সচিব একটা কড়া চিঠি লিখলেন বিডি নিউজকে এবং বললেন যে এই তুমি লেখো না, এই ভাই এটা তো রয়টার্সের স্টোরি তারা রিপ্রোডিউস করেছে, এটা তো বিডি নিউজের স্টোরি না। আচ্ছা, এখানে তাকে অলমোস্ট ইনস্ট্রাকশন দেওয়া হলো যে তোমাদের এই করতে হবে, এই আমার প্রতিবাদটা পুরোটা ছাপতে হবে, যেখানে তোমরা ওটা ছেপেছো সেখানে। তো বিডি নিউজ ডিউটিফুলি পুরোটা ছেপে দিল। ছাপার ফলে যেটা হলো যে আমরা বুঝতে পারলাম যে কি কড়া ভাষায় চাপটা দেওয়া হচ্ছে এখানে। এবং বিডি নিউজ হয়তো একটা প্রতিবাদ হলে ছোট করে একটা প্রতিবাদ দিত বা তাদের প্রতিবাদে তাদের নিজস্ব একটা রিপ্লাই দিত, এখানে সেসব কিছু না, পুরোটা ছাপা হয়েছে এবং তার নিচে বিডি নিউজের কোনো বক্তব্য নাই। যেটা হতে পারতো যে এইটা স্টোরিটা আমাদের লেখা না, এটা রয়টার্সের স্টোরি, আমরা রয়টার্সের গ্রাহক, অ্যান্ড আমরা পুরো স্টোরিটা যেভাবে রয়টার্স দিয়েছে ঠিক সেভাবে আমরা প্রিন্ট করেছি। তার মানে ভয়ের একটা পরিবেশ রয়ে গেছে বলে মনে করেন? আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রেস সচিবের চাপ, আরেকটা হচ্ছে যে মব। এই মবের কি ভয় সেটা তো আমরা দেখলাম যে একবার 3টা চ্যানেল তাদের রিপোর্টারদেরকে বরখাস্ত করে দিল। কারণ কি, এই একজন উপদেষ্টার প্রেস কনফারেন্সে তারা কিছু প্রশ্ন করেছিল যেগুলা অনেকে মনে করেছিলেন যে সরকারি ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে, এবং তারা মনে করেছিল এটা আওয়ামী দোসরদের কাজ, এবং তারা হুমকি দিল যে ওইসব চ্যানেলে গিয়ে তারা হামলা করবে। আপনি মবের কথা বলছিলেন, মবের তো আরো জ্বলন্ত উদাহরণ যে ডেইলি স্টার এবং প্রথম আলো পুড়িয়ে দেওয়া। যে এইটা তো দেখা গেল যে মব শুধু একটা হুমকি দিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে আমরা মিছিল করে যাব এদেরকে যদি বরখাস্ত না করা হয়, এবং সাথে সাথে 3টা চ্যানেল তাদের রিপোর্টারদের বরখাস্ত করে দিল। তো এটা কি ধরনের সংবাদপত্রের স্বাধীনতা যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে? কেন ঘটে? কারণ এই চ্যানেলগুলো মনে করেন না যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ আছে, পুলিশ এসে তাদেরকে নিরাপত্তা দিবে এই নিশ্চয়তা তাদের ছিল না। তো এটা একটা ভীতির পরিবেশ। সেখানে আপনি কি করে বলবেন যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে? তারা হয়তো সেখানে বলবে না যে এই চর্চা আলাপটা এখনই বন্ধ করো, সেটা বলছে না, কিন্তু এই ভীতির পরিবেশটা আসে। এবং আপনি যেটা বলছিলেন জলজান্ত উদাহরণ, প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করে অফিস জ্বালিয়ে দিল, এবং এমনভাবে জ্বালিয়ে দিল যে ওখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটতে পারত। ডেইলি স্টারের প্রায় 30 জন সাংবাদিক আটকা পড়েছিলেন, ছাদের উপর আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, তারা কিন্তু মারা যেতে পারতো ওই ঘটনায়। হ্যাঁ, এবং দমকল বাহিনীকে বাধা দিয়েছে।
না, মানে তারা আসতে পারেনি কারণ দমকল বাহিনী মনে করেছে নামালে তাদেরকে আক্রমণ করবে ওখানেই। যখন দমকল বাহিনী আসতে পারে, পরে সেনাবাহিনী এসে অলমোস্ট এই যারা আর কি অলমোস্ট মবের কাছে মাপছে বলে আমাদের 20 মিনিট সময় দেন, আমরা এদেরকে নামিয়ে নিয়ে আসি। তো এই হলো অবস্থা। তো সেখানে আপনি কি করে বলবেন যে গণমাধ্যম কোনো ভয় ভীতি ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমি তো মনে করি না। যাক, এখন সাংবাদিকতা থেকে আমরা একটু নির্বাচনের দিকে আসি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনি আসা যাওয়ার মধ্যে আছেন, নিশ্চয়ই বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াতে পর্যবেক্ষণ করছেন। সুতরাং আপনার বিশ্লেষণ জানতে চাই, 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি কেমন হবে? আমার মানে বাংলাদেশের নির্বাচনে আমার সবসময় একটা ভালো ধারণা থাকে যে নির্বাচনটা হবে। মাঝে মাঝে আমি ধরা খাই এসব কথা বলে। 2006 সালে আমি সবাইকে বলছিলাম নির্বাচন হ্যাঁ অবশ্যই হবে। মানে 2007-এর 22শে জানুয়ারি যেটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, তাই আমি বলছি না, বাংলাদেশের নির্বাচন হবেই, বাংলাদেশ নির্বাচন ছাড়া বাঁচতে পারে না। তো কী হলো? নির্বাচন 2 বছরের জন্য পিছিয়ে গেল। নির্বাচন 2 বছর পিছিয়ে গেল। তো এইবার অনেকেই প্রশ্ন তুলছিল যে নির্বাচন হবে কি না। তো আমিও মনে করছিলাম যে নির্বাচন হবে, কারণ আমার মনে হয় যে নির্বাচন করে ডক্টর ইউনূসের এক্সিটটা একটু সম্মানের এক্সিট হবে। তিনি যদি নির্বাচন না করেন তাহলে পরিস্থিতি এমন ঘোলাটে হবে যে তিনি সম্মানের সাথে এক্সিট করতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা থাকবে না। সেজন্য আমি মনে করি যে ইউনূস খুব নিজের ইমেজ সম্পর্কে সচেতন। তিনি যাই করেন সব তিনি নিজের ইমেজটাকে এনহান্স করার জন্য, ইমপ্রুভ করার জন্য, এগুলা তার একটা ব্যাপার আছে, আমি সেটা খেয়াল করি। সো তার ইমেজের জন্যই একটা ভালো নির্বাচন দরকার, আর কিছুর জন্য না হলেও। দেশ বাদ দেন, ডক্টর ইউনূসের নিজস্ব ইমেজের জন্য নির্বাচনটা হওয়া দরকার। এখন ব্যাপারটা হচ্ছে যে তিনি কি করেছেন, নির্বাচনের সাথে একটা গণভোট জুড়ে দিয়েছেন। এই গণভোটটা তার যেই সমর্থক গোষ্ঠী, তার মধ্যে দুটো অন্যতম হচ্ছে এনসিপি, যেটা হচ্ছে তার ভাষায় তার নিয়োগকর্তা, তারা, এবং জামায়াতে ইসলামী, তারা কিন্তু চাচ্ছিল গণভোটটা আগে হোক তারপরে নির্বাচন। বিএনপির ইনসিস্টেন্সে কারণে দুটো একসাথে করা হচ্ছে। তো এইখানে একটা ভয় থাকে যে ডক্টর ইউনূস তো গণভোটটা করাবেনই, কারণ এটা হচ্ছে তার দলের লোকজন জন্য এটা দরকার। না, তার দল না, তার সমর্থক। মানে আমি তার দলই বলছি, কারণ সমর্থক গোষ্ঠী ছিল, কিন্তু যখন দলটা গঠন করা হলো এনসিপি, সরকার যেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করলো তাতে মনে হলো যে তারা সরকারি দল। অলমোস্ট সেনাবাহিনী দিয়ে, স্থানীয় প্রশাসন দিয়ে, পুলিশের পাহাড় দিয়ে যেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে, বাংলাদেশে আর কোনো দল এরকম একটা সরকারি প্যাট্রোনাইজেশন পায় না, আনলেস আপনি ক্ষমতাসীন দল। তো তারা ক্ষমতায় আছে, সরকারের পৃষ্ঠপোষকতায় তারা অপারেট করছে। সো গণভোট তো হতেই হবে, তাদের জন্যই হতে হবে। এখন গণভোটের সাথে নির্বাচনটা জুড়ে দেওয়া হয়েছে, সো নির্বাচনও হয়ে যাবে। এখন নির্বাচনটা কেমন হবে সেটা হলো আরেকটা প্রশ্ন। এখন অনেকেই একটা আশঙ্কার মধ্যে আছেন যে বিএনপির পক্ষে তো একটা জোয়ার চলছে, কিন্তু জামাতও একটা ইমপ্রেশন সৃষ্টি করছে যে তারা এগিয়ে আছে। এখন জামাত যদি এই ইমপ্রেশনটা সৃষ্টি করে, তার মানে কি তারা তলে তলে অন্য কিছু প্ল্যান করছে? অনেকের মনে কিন্তু একটা সন্দেহ জাগছে যে, কেন এই সন্দেহ? যে জামাত একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে যে, এবং অনেকেই বলছে যে জামাত এগিয়ে আছে, জামাত নির্বাচনে জয়ী হয়ে যেতে পারে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা হয়তো বেশি আসন, অন্যদের চেয়ে বেশি আসন পেতে পারে। সো এইটা যদি হয় তাহলে অনেকেই ধারণা এটা হতে পারে শুধুমাত্র কোনো কারসাজি, জালিয়াতি করে একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিশাল বিজয় হবে, এটাই অনেকের ধারণা। এটা কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ মাঠে নাই বলেই বিএনপি বেশি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা? বাংলাদেশে তো দুটো দল, বৃহৎ দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপি। জামাত অনেক দূরের তৃতীয় দল। আর এনসিপি তো আপনি খুঁজেই পাবেন না দূরবীন দিয়ে, যদি আপনি সত্যিকার অর্থে যাচাই করতে চান। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নাই, জামাত কি করে বিএনপির উপরে চলে যায়? অনেকে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোর দিকে, 5টি ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন যে তার প্রতিফলন জাতীয় নির্বাচনে পড়বে, কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর যে ডেমোগ্রাফি, সেটার সাথে দেশের ডেমোগ্রাফির একটু তফাৎ আছে বলে অনেকেই পয়েন্ট আউট করছেন। যে এইসব ইউনিভার্সিটিতে গত কয়েক বছরে মাদ্রাসার ইনটেক অনেক বেড়ে গেছে, যেটা আগে ছিল না। আগে মূলত সেকুলার স্কুল কলেজ থেকেই ছাত্ররা ভর্তি হতো এই পাবলিক ইউনিভার্সিটিতে, কিন্তু হাসিনা কিছু নিয়ম কানুন চেঞ্জ করেছেন, কওমি জননী উপাধি পেয়েছেন সেটার জন্য, এবং এর ফলে
মাদ্রাসার স্টুডেন্টদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে গেছে, যার ফলে এই ব্যালেন্সটা বিএনপির বিপক্ষে চলে গেছে। তো সেইটা দেশের মানে সব সাধারণের মধ্যে হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই। কাজেই দেশের মানুষের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, এই তিনটা দলই, আর জাতীয় পার্টি, আমরা সবসময় জাতীয় পার্টির কথা ভুলে যাই, তারাও কিন্তু 91 সালে নির্বাচনী মাঠে তাদেরও একটা শক্ত অবস্থান দেখেই আসছে গত 4-5টি নির্বাচনে। যখন তারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করছিল তখন তাদের অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন তারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে ইলেকশনে নেই, তারা নিজের লাঙল নিয়ে ইলেকশন করছে এবং একটা স্বতন্ত্রভাবে মানে শক্তি হিসেবে তারা নির্বাচন করছে। হয়তো লাঙলের অরিজিনাল ভোটারদের অনেকেই আবার জাতীয় পার্টিতে ফিরতে পারে। তাহলে এটা বলা যায় না যে জামাত এখন বিএনপি সমকক্ষ বা বিএনপি থেকে এগিয়ে গেছে, এটার কোনো এভিডেন্স নাই। এবং কোনো জরিপে আপনি ইভেন যদি জরিপগুলোকে আপনি মনে করেন যে এগুলা মানে ধর্তব্যের মধ্যে আনারই দরকার নেই, তাও আপনি কি এভিডেন্স দেখাবেন? বড় বড় জনসভা তো জামাত, অন্যান্য ইসলামী দলগুলো সবসময় বড় বড় জনসভা করে, তাদের একটা ক্যাপটিভ অডিয়েন্স আছে যারা আসবে বিভিন্ন জায়গায়, তারা জড়ো করতে পারে মানুষ। হেফাজতে ইসলাম পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ পারে, এরা পারে। সোহরাওয়ার্দী উদ্যান ভোটতে এদের কোনো মানে বেগ পেতে হয় না, কিন্তু নির্বাচনের মাঠ, ভোটের মাঠে কিন্তু চিত্রটা অন্যরকম। সো জামাত কিছুটা হয়তো আগের তুলনায় শক্তি বৃদ্ধি করেছে, কারণ এখন তারা মিডিয়াতে এবং সরকারে সব জায়গায় একটা নর্মাল দল হিসেবে ট্রিটেড হচ্ছে, তাদেরকে নর্মাল দল হিসেবে দেখানো হচ্ছে। পত্রিকা খুললেই তারেক রহমান আর শফিকুর রহমান দুজনের ভাষণ পাশাপাশি দেখানো হচ্ছে, যেটা অ্যাজ ইফ তারা সমকক্ষ, সমতুল্য। কিন্তু তারা কি সমতুল্য, সমকক্ষ? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় বিএনপি জামাতের থেকে অনেক অনেক এগিয়ে আছে। এখানে কি সংবাদ মাধ্যমের এই পরিবেশনার ক্ষেত্রে ভারসাম্যহীনতা দেখছেন? না, আমি সংবাদপত্রকে দোষ দিচ্ছি না, কারণ তাদের হাতে তাদের সামনে তার কোনো উপায় নেই। কারণ নির্বাচনে তো আওয়ামী লীগ নেই, নির্বাচনে তো আছে বিএনপি আর জামাতের জোট, এই দুইটাই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা দেখছে। আর পরে যারা আছে তারা তো কোনো প্রতিদ্বন্দ্বী না। সো তাদেরকে ব্যালেন্স করতে হলে এই দুই রহমানকে দিয়েই ব্যালেন্স করতে হচ্ছে পাশাপাশি, একজন তারেক আর একজন শফিক। সো এই দুই রহমানের যদি লড়াই হয় তাহলে কাভারেজটা ঠিকই আছে, তারা ওইভাবে ব্যালেন্স করছে। আমি মনে করছিলাম যে তারেক রহমানের প্রচারটা অনেক বেশি বেশি হয়ে গেছে, বিশেষ করে সে দেশের ফেরার পর এমনভাবে লেখালেখি হচ্ছিল যেন সে মানে প্রডিগাল সান হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এরকম অবস্থা। এবং একটু নির্লজ্জভাবে তার তোষামোদ করা হচ্ছিল মিডিয়াতে আমার দৃষ্টিতে, এবং এখানে কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস হচ্ছিল না। 2001 থেকে 2006 তারেক ক্ষমতায় সে সরকারে না থেকেও ক্ষমতা সে প্রয়োগ করেছে। তাহলে সেই পিরিয়ডটা কেমন, মানে তারেক সম্পর্কে কি বলে, তারেক রহমান সম্পর্কে আমাদের কি বলে? আর এখনকার আমরা মনে করছি যে একটা নতুন তারেক রহমান এসছে, চেঞ্জড, রিফর্মড। হ্যাঁ, তারেক রহমান এসছে, সে 17 বছর ইংল্যান্ডে থেকে তার একটা রাজনৈতিক চিন্তাভাবনায় পরিবর্তন এসছে। সেটা যদি আমরা বলি তাহলে আমাদের দেখতে হবে যে কিসের থেকে পরিবর্তনটা এসছে। আমরা কিন্তু সেই কনটেক্সটটা কিন্তু একেবারেই অ্যানালাইজ করছি না, কারণ ওটা অ্যানালাইজ করতে গেলেই দেখা যাবে যে তারেক রহমান নিজেকে যত আধুনিক হিসেবে উপস্থাপন করতে চান, হয়তো তিনি তত আধুনিক নন। সেটা তারেক রহমান না শুধু, সেটি আমাদের এ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন সবার ক্ষেত্রেই কম বেশি সত্য। উপসংহার হচ্ছে যে আমরা অনেক আলাপ করলাম, কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে ঘরের কোনো একটা হাতি বসে আছে কিন্তু এই হাতিটা নিয়ে কেউ আলাপ করছে না। সেই হাতিটা হচ্ছে আওয়ামী লীগ। আমরা কিন্তু আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ করি নাই, জাস্ট একটা মানে রেফারেন্স ছিল যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না। হ্যাঁ, নির্বাচনে আসতে পারছে না। সো এখন দুইটা বিষয় এখানে, আওয়ামী লীগের যারা সমর্থক, যারা এখনও আওয়ামী লীগ সমর্থন করে, তারা কত পার্সেন্ট আমরা জানি না, নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা জানবো না। তারা কোন দিকে ভোট দিবে? তারা কি বিএনপিকে ভোট দিবে জামাতকে হারানোর জন্য, না জামাতকে ভোট দিবে বিএনপিকে হারানোর জন্য? কারণ বিএনপির লোকজন, এই যে হাজার হাজার মামলা হয়েছে আওয়ামী লীগারদের বিরুদ্ধে, সবই করেছে বিএনপির নেতা কর্মী এবং আইনজীবীরা। সো ওইটার প্রতিশোধ নেবে, নাকি জামাত হচ্ছে তাদের আদর্শগত শত্রু বলা যেতে পারে, 71-এর স্বাধীনতার বিরোধী, বাংলাদেশে গণহত্যায় অংশগ্রহণকারী বা পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা প্রদানকারী দল, তাদেরকে বিরুদ্ধে ভোট দেবে? সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে
আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনটা হবে সেখানে যত টার্নাটি হোক, যত লোকই ভোট দিক, এই নির্বাচনটা কি আদৌ অংশগ্রহণমূলক বলা যাবে? এবং এটা কি আদৌ সেই রাজনৈতিক বৈধতা থাকবে? সেটা একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটাই আমি করব যে নির্বাচন তোকে সুষ্ঠু হতেই হবে, নিরপেক্ষ, সুষ্ঠু এবং স্বচ্ছ হতেই হবে, যেটা এই সরকারের জন্য ডিফিকাল্ট, কারণ এই সরকার স্বচ্ছতা বিশ্বাস করে বলে আমার মনে হয় না। কোনো কিছুই তারা স্বচ্ছভাবে করে না, সুষ্ঠুভাবে করে না। নির্বাচনটা কীভাবে করবে আমি জানি না, কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু হতেই হবে। কিন্তু সুষ্ঠু হলেও ওই প্রশ্নটা রয়ে যাবে যে এটা আদৌ অংশগ্রহণমূলক হলো কিনা, এবং যদি না হয়ে থাকে, যেহেতু একটা বৃহৎ দল বাইরে ছিল, এটার রাজনৈতিক বৈধতা, আইনগত বৈধতা নিয়ে কোনো সমস্যা থাকবে না, কিন্তু এটার রাজনৈতিক বৈধতাটা আছে কিনা, সেই প্রশ্নটা করতেই হবে। আপনি যেসব প্রশ্ন করলেন এই প্রশ্নের জবাব সময়ই দেবে, কারণ আমরা একবারে কিছু বলতে পারবো না। তারপরও আমরা আশা করি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে হোক, যেখানে প্রতিটি ভোটার দল, মত, শ্রেণী, ধর্ম, জাতি নির্বিশেষে নিরাপদে ভোট কেন্দ্রে যে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বিঘ্নে ঘরে ফিরে আসতে পারেন, এরকম একটি পরিবেশই আমাদের প্রত্যাশা। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান সাংবাদিক সাবির মোস্তফার সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।